নমস্কার। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সদর দপ্তর কলকাতা কেন্দ্র থেকে BPSE 142 India's foreign policy in globalizing world এই আলোচনায় আজকের লাইভ প্রোগ্রামে অংশগ্রহণকারী সমস্ত পাঠক সমাজকে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি অঞ্জন কুমার বসু স্বাগত জানাই। BPSE 142 এই বিষয়ের আলোচনায় আজ আমরা ইউনিট নাম্বার 2 ডিটারমিনেন্টস অফ ইন্ডিয়ান ফরেন পলিসি এবং ইউনিট নাম্বার 3 প্রিন্সিপালস অ্যান্ড অবজেক্টিভ অফ ইন্ডিয়ানস ফরেন পলিসি অর্থাৎ ইউনিট নাম্বার দ্বিতীয় এবং ইউনিট নাম্বার তৃতীয়র ক্ষেত্রে আমরা যে বিষয়গুলির উপর আলোকপাত করব তা হল ইউনিট নাম্বার দ্বিতীয়র ক্ষেত্রে ভারতের বিদেশ নীতির নির্ধারণের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলি কার্যকরী ভূমিকা নিয়েছিল সেই বিষয়ের আলোচনা করব এবং ইউনিট নাম্বার 3 ক্ষেত্রে ভারতের বিদেশ নীতির মূল নীতি বা বেসিক প্রিন্সিপাল কি ছিল সেই বিষয়ের উপর আলোকপাত করব। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় এই বিষয়ের আলোচনায় ধারাবাহিকভাবে এই দুই পাঠ এককের মধ্য দিয়ে একাধারে যেমন ভারতবর্ষের স্বাধীনতা প্রাপ্তির পর থেকে আজ 2024 সাল পর্যন্ত যে বিদেশ নীতি বা ফরেন পলিসি গ্রহণ করেছে সেই ফরেন পলিসি বা বিদেশ নীতির মূল নীতিগত ভিত্তি বা বেসিক প্রিন্সিপাল অর্থাৎ বিদেশ নীতি গ্রহণ করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলিকে সামনে রেখে এই জাতীয় বিদেশ নীতি গ্রহণ করা হয়েছিল তা স্পষ্ট করেছে। পাশাপাশি বিদেশ নীতিগত ক্ষেত্রে প্রিন্সিপাল অফ ফরেন পলিসি ক্ষেত্রে কোন কোন নীতি গ্রহণ করা হয়েছে তা ইউনিট নাম্বার 3 মধ্যে দিয়ে বা তৃতীয় পাঠ এককের মধ্য দিয়ে পাঠক সমাজকে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় তুলে ধরতে চেয়েছে, যাতে করে আন্তর্জাতিক দুনিয়া থেকে শুরু করে ভারতীয় জনগণের
সর্বস্তরের মানুষ ভারতীয় বিদেশ নীতির মূল লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে পূর্ণ মাত্রায় সচেতন থাকে এবং তার ভিত্তিতে ভারতবর্ষে সাফল্যকে পুনর্বিবেচনা করতে সক্ষম হয়। আজ 2024-এর সূচনা লগ্নে দাঁড়িয়ে আমরা ধারাবাহিক বিদেশ নীতির ক্ষেত্রে ক্রমাগত সাফল্যের এমন এক স্তরে এসে পৌঁছেছি যে বিগত 10 বছরের মধ্যে ভারতের বিদেশ নীতি বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে এবং সেই নীতি আজ যা বিশ্বের সমস্ত রাষ্ট্রের কাছে সফল বলে গণ্য হয়েছে এবং ভারতের মর্যাদা বৃদ্ধি পেয়েছে, তার সূচনা লগ্নে বিদেশ নীতির মূল ভিত্তি যাকে উপর দাঁড়িয়ে বিদেশ নীতি সূচনা হয়েছিল তা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আজকের এই সাফল্যকে অবশ্যই ভারতবাসী হিসেবে আমরা যেমন গর্বিত হই, তেমনি আন্তর্জাতিক দুনিয়ার সামনেও ভারতবর্ষে নিজস্বতা এবং তার ন্যায়, সততা এবং শান্তির বাণী বিশেষভাবে আকর্ষিত হয়ে উঠেছে। আমরা প্রথমেই পাঠক সমাজকে বলবো, আপনারা ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় যে স্টাডি মেটেরিয়ালস তা সঠিকভাবে অধ্যয়ন করবেন এবং ধারাবাহিকভাবে BPSE 142 আলোচনা শুনবেন, তাহলে আপনাদের বিষয় সম্পর্কে ধারণা আরো স্পষ্ট হয়ে উঠবে। মোটামুটি ভাবে আমরা বলতে চাই, এই দুই পাঠ্যপুস্তকের মধ্য দিয়ে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের এই জাতীয় বিদেশ নীতি যা আজ সাফল্যের চূড়ায় অবতীর্ণ, তার মূল ভিত্তি বা কেন এই জাতীয় বিদেশ নীতি গ্রহণ করা হয়েছিল সেই প্রসঙ্গের উপর আমি প্রথমে আলোকপাত করব। আমাদের মনে রাখতে হবে, যে কোনো দেশের বিদেশ নীতি যদি আমরা ব্যাখ্যা বা বিশ্লেষণ করি, সেক্ষেত্রে ওই রাষ্ট্র বা দেশের অভ্যন্তরীণ কিছু বিষয়
এর ভিত্তিতে যেমন তা রচিত হয়, তেমনি বাইরের পরিমণ্ডল বা আন্তঃরাষ্ট্রীয় ঘটনা প্রবাহ কার্যকরী ভূমিকা গ্রহণ করে। আসলে বিদেশ নীতি যে কোনো দেশের জাতীয় স্বার্থের সাথে সামঞ্জস্য রেখে যে কোনো দেশের নির্বাচিত শাসকরা বা শাসক গোষ্ঠী গ্রহণ করে থাকে। এবং এর সাফল্য নির্ভর করে অভ্যন্তরীণ এবং বাইরে বা বহির্দেশীয় পরিস্থিতি বা পরিমণ্ডলের উপর দাঁড়িয়ে। এবং বিদেশ নীতির প্রভাব কখনো সমান্তরালভাবে, কখনো একের সঙ্গে অন্যের যৌথ সক্রিয়তায় নির্ধারিত হয়। তবে যুগের পরিবর্তনের সঙ্গে তাল রেখে বা সময়ের অগ্রগতির সঙ্গে তাল রেখে বিদেশ নীতি নির্ধারিত হয়, বা ভারতবর্ষে বিদেশ নীতি সেই মতোই নির্ধারিত হয়ে এসেছে। কাজে ভারতবর্ষের নিজস্ব বিদেশ নীতি রচনার ক্ষেত্রে ভারত সরকার যে সচেতনতার পরিচয় রেখেছে, সেখানে অভ্যন্তরীণ কিছু ঘটনা প্রবাহ বা পটভূমি যেমন কার্যকরী ভূমিকা বা প্রাসঙ্গিকতা পেয়েছে, তেমনি বহির্দেশীয় বা বাইরের ঘটনা প্রবাহ বা আন্তর্জাতিক রাজনীতি প্রাসঙ্গিকতাও সমানভাবে কাজ করেছে। আমরা প্রথমে অভ্যন্তরীণ পটভূমি বা বিদেশ নীতি রচনার ক্ষেত্রে যে পরিকাঠামোগত দিকগুলি কার্যকরী ভূমিকা গ্রহণ করেছিল তার উপরে আলোকপাত করব। প্রথমে আমাদের জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর বা ভৌগোলিক বিষয় এর উপর আলোকপাত করতে হবে। ভারতবর্ষের বিদেশ নীতি রূপায়ণের ক্ষেত্রে বা রচনার ক্ষেত্রে বা তৈরির ক্ষেত্রে অবশ্যই তার ভৌগোলিক অবস্থান কার্যকরী ভূমিকা নিয়েছিল। বিশেষ করে পশ্চিম এশিয়া, ইউরেশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থলে অবস্থিত ভারত ভূমি যার রাজনৈতিক এবং সামরিক গুরুত্ব ছিল অপরিসীম। বলা হয় এই তিন অতি সক্রিয়
এবং অতি সংবেদনশীল অঞ্চলের সিংহদ্বার ভারতবর্ষ, অর্থাৎ মূল প্রবেশ স্থল ভারতবর্ষ। পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা হিমালয়, এবং বঙ্গোপসাগর, আরব সাগর ও ভারত মহাসাগর দ্বারা বেষ্টিত হওয়ায় এই দেশ যেমন বিশেষ নিরাপত্তা লাভ করেছে, তেমন বাণিজ্য রণকৌশলের দিক থেকেও এই অবস্থান শুধু পার্শ্ববর্তী দেশগুলির সঙ্গেই নয়, সুদূর বৃহৎ রাষ্ট্রগুলির সঙ্গেও নিয়মিত যোগাযোগের ক্ষেত্র রচনা করেছে। কার্যত একটা সামুদ্রিক শক্তি হিসেবে ভারতবর্ষের উদ্ভব অবশ্যম্ভাবী ছিল। উপকূলবর্তী দেশগুলির সাথে বাণিজ্যিক, রাষ্ট্রিক ও সাংস্কৃতিক আদান প্রদানের ফলে বা মধ্য দিয়ে তিন জলরাশি উপর প্রয়োজনীয় নিয়ন্ত্রণ রাখাও ভারতবর্ষের পক্ষে অত্যন্ত জরুরি ছিল। কেননা স্বার্থান্বেষী কোনো বিদেশি শক্তির হাতে যেন ভারতবর্ষের নিয়ন্ত্রণ চলে না যায়, সেই দিকে আমাদেরকে স্বাধীনতা পরবর্তী পর্বে সতর্ক দৃষ্টি রাখতে হয়েছে। 200 বছরের ঔপনিবেশিক গ্লানি থেকে ভারতবর্ষ যখন 1947 সালে বেকারত্ব, খাদ্য সংকট, অশিক্ষা এবং বৃহৎ ভূখণ্ডকে একত্রিত বা ঐক্যবদ্ধ করার বিষয়টি নিয়ে যেমন প্রথম থেকে আমাদের ভাবতে হয়েছে, তেমনি সতর্ক দৃষ্টিতে আমাদের বিদেশ নীতি পরিচালিত করতে হয়েছে। তাছাড়া নতুন সামুদ্রিক আইন চালু হওয়ার পর ভারত এর অধিকারভুক্ত হয় 200 মাইল ব্যাপী নিজস্ব অর্থনৈতিক এলাকা, যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি এক্সক্লুসিভ ইকোনমিক জোন। ফলে বহুবিধ সামুদ্রিক সম্পদ ছড়িয়ে রয়েছে এই এলাকায়, এবং সেগুলি সঠিক ব্যবহার ও বৈধতা অর্জন করা বা বিদেশি রাষ্ট্রের নিয়ন্ত্রণ থেকে তাকে রক্ষা করা
বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্রগুলির সাথে সামুদ্রিক সীমানা স্পষ্ট করা আমাদের কাছে একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তবে আকৃতির দিক থেকেও আমাদের ভারতবর্ষের বিশাল আয়তন আমাদেরকে বেশ কিছু সুবিধা প্রদান করেছিল। ৩২,৮৭,২৬৩ বর্গ কিলোমিটার ভূখণ্ডে বিস্তৃত। এদেশ পৃথিবীর ৭ম বৃহত্তম রাষ্ট্র। যা প্রতিরক্ষার ক্ষেত্রে যেমন আমাদের সহযোগিতা করেছে, তেমনি আমাদের ঝুঁকির পরিমাণও যথেষ্ট বৃদ্ধি করেছে। অর্থাৎ আমি বলতে চাই, বৃহৎ ভূখণ্ডের যেমন সুবিধা আছে, তেমনি ক্ষুদ্র ভূখণ্ডেরও নিয়ন্ত্রণ করার একটা সুবিধা আছে। অন্তত আন্তর্জাতিক সম্পর্কের বিশারদরা তেমনটাই মনে করে। এই বিরাট আকৃতির প্রতিরক্ষার দিক দিয়ে যেমন আমি বলেছি যে অনেকটা সুরক্ষা তৈরি করে, বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্রের পক্ষে একে দখল নেওয়া যেমন সহজ নয়, তেমনি প্রতিরক্ষা খাতে ব্যয় বরাদ্দ যথেষ্ট থাকে। অনেক এলাকায় অতি দুর্গম, প্রায় ৯,৪২৫ মাইল বিস্তৃত ভারতের সীমান্ত, পাকিস্তান, চীন, বাংলাদেশ এই ৩টি রাষ্ট্রের সঙ্গে অমীমাংসিত সীমানা বিরোধ সৃষ্টি করেছে। ভারতীয় বিদেশ মন্ত্রকের একটি স্থায়ী সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ভারতবর্ষ স্বাধীনতার পর শুধুমাত্র প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের সাথে ১৯৪৮, ১৯৬৫, ১৯৭১ এবং ১৯৯৮ লাস্ট কার্গিলের প্রান্তরে আমাদের শক্তি পরীক্ষা দিতে হয়েছে এবং ভারত প্রতিবারই সাফল্যের সাথে তা উত্তীর্ণ হয়েছে, যা ভারতের বিদেশ নীতিকে বিশেষ সম্মানের আসনে প্রতিষ্ঠিত করে। আবার প্রতিবেশী রাষ্ট্র চীনের
সাথে 1962 সালে এবং অতি সাম্প্রতিক কালেও উত্তর পূর্ব ভারতের কিছু কিছু অংশে উত্তেজনা সৃষ্টি হয়েছে। আবার দক্ষিণ প্রান্তে শ্রীলঙ্কা, তামিল অঞ্চলে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং সেক্ষেত্রে ভারত সরকার সক্রিয় বিদেশ নীতির পরিচয় রেখেছেন এবং সেই মতো নীতি গ্রহণ করেছেন। অর্থাৎ আমি বলতে চাই ভারতবর্ষের বিদেশ নীতি নির্ধারণের ক্ষেত্রে ভৌগোলিক বিষয়কে সব সময় মনে রেখে বিদেশ নীতিকে রূপায়ণ করতে হয়েছে। এছাড়াও যে বিষয়গুলির উপরে আমাদের নজর রাখতে হয়েছে তা হচ্ছে অর্থনীতির ক্ষেত্র। ভারতের ভূপ্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ যে কোনো দেশের পক্ষে ঈর্ষার বা হিংসার কারণ হয়ে উঠেছে। এক বিস্তীর্ণ বনাঞ্চল, অসংখ্য নদ নদী, উর্বর শস্যক্ষেত্র, বহুজ পরিমাণে খনিজ পদার্থের সঞ্চয়, যা এদেশের অর্থনৈতিক সম্পদের এক বিরাট উৎস। সেই প্রাকৃতিক সম্পদের জোরে ভারতের পক্ষে আন্তর্জাতিক স্তরে এবং বৃহৎ শক্তি হয়ে ওঠা এক সম্ভাবনা তৈরি হয়েছে এবং স্বাধীনতা পরবর্তী পর্ব থেকে বিদেশ নীতির রূপায়ণের ক্ষেত্রে এই অর্থনৈতিক বিষয়গুলি কার্যকরী ভূমিকা নিয়েছে। বলে যে আমাদের বিদেশ নীতি রূপায়ণের ক্ষেত্রে আমাদের অর্থনৈতিক বিষয়গুলিকে প্রাধান্য দেওয়া হয়েছে, যে কারণে আজ ভারতবর্ষ একটা উন্নয়নশীল রাষ্ট্রের জায়গা থেকে বেরিয়ে উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে চলেছে। পৃথিবীর অগ্রগণ্য অর্থনীতির সামনের সারিতে আজকের ভারতবর্ষ উঠে এসেছে। এমনকি গ্লোবালাইজেশন পরবর্তী পর্বে দেশের জনসংখ্যার 40% যেখানে দারিদ্র্য সীমার নিচে ছিল, এখন সেই সংখ্যাটা অনেকটা কমেছে।
এবং ভারতবর্ষের জিডিপি তা উন্নত রাষ্ট্রের সমকক্ষতা হয়তো অর্জন করতে পারেনি বা এখনো সেটা সম্ভব হয়ে ওঠেনি, কিন্তু ক্রমে ভারতের অর্থনীতি নতুন মজবুত ভিত্তি অর্জন করে চলেছে। এবং ভারতবর্ষ তার বিদেশ নীতি রূপায়ণের ক্ষেত্রে শুরু থেকে এই অর্থনৈতিক বিষয়গুলিকে প্রাধান্য দিয়ে এসেছে। তাই বিদেশ নীতি মূল ভিত্তি বা কাঠামো হিসেবে অর্থনৈতিক কার্যকরী ভূমিকা গ্রহণ করেছে। তাছাড়া সামাজিক পটভূমি ভারতের বিদেশ নীতি ভিত্তি হিসেবে কাজ করেছে। ভারতের চলমান সামাজিক বাস্তবতাকে কখনো কোনো অবস্থাতে অস্বীকার করে বিদেশ নীতি রূপায়ণ করা হয়নি। বহুত্ববাদী ভারতবর্ষের ধারণাকে বিদেশ নীতিতে স্থান দেওয়া হয়েছে। তাই ভারতবর্ষের বিদেশ নীতির ভাবাদর্শগত দিক হয়ে উঠেছে উপনিবেশবাদ বিরোধিতা, জাতিগত বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ, ফ্যাসিবাদী রাষ্ট্র আগ্রাসনের নিন্দা, শান্তিপূর্ণ সহাবস্থান, এশিয়ার বিভিন্ন দেশের সাথে প্রাচীন ভাবধারার অনুসরণে নিখিল এশীয় সংস্কৃতি বা প্যান এশিয়ানিজম কালচার প্রাধান্য পেয়েছে। সর্বোপরি প্রাধান্য পেয়েছে জাতীয়তাবাদের সঙ্গে আন্তর্জাতিকতার মেলবন্ধন। গৌতম বুদ্ধের ভারতবর্ষ, ঋষি অরবিন্দের ভারতবর্ষ, স্বামী বিবেকানন্দের ভারতবর্ষ, রবীন্দ্রনাথ এর ভারতবর্ষ, নজরুলের ভারতবর্ষ, এই সবের সমন্বয় ঘটেছে ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে। ভারতের
বহুজন সমাজকে নিয়ে চলায় এবং তাদের মধ্যে ঐক্য, বৈচিত্র্য এবং বিভিন্নতা তার সার্থক মেলবন্ধন ঘটানো ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে কার্যকরী ভূমিকা নিয়েছে। সমস্ত রকমের বিদ্বেষ, অহিংসা পরিহার করে সামাজিক শৃঙ্খলা দায়বদ্ধতাকে স্বীকার করা হয়েছে ভারতের বিদেশ নীতির মধ্যে। এর পাশাপাশি আমাদের মনে রাখতে হবে রাজনৈতিক প্রতিষ্ঠান বা ব্যবস্থা এবং তার সাফল্যের মধ্য দিয়ে একটি দেশের বিদেশ নীতি পরিচালিত হয়। অতএব সেই সাফল্য ব্যর্থতা ধ্যান ধারণা আমাদের গ্রহণ করতে হয়েছে রাজনৈতিক প্রতিষ্ঠান ও ব্যবস্থা জটিলতার সঙ্গে সামঞ্জস্য রেখে। কিছু ব্যতিক্রম বাদ দিলে ভারতীয় গণতান্ত্রিক দলগুলির সঙ্গে অনেকটা ঐক্যমতের ভিত্তিতে ভারতের বিদেশ নীতি চালিত হয়েছে। সার্বভৌমত্বকে বিসর্জন দিয়ে কখনোই ভারতের বিদেশ নীতি অন্য কোনো রাষ্ট্রের নির্দেশ মতো চালিত হয়নি। অনেক রকমের বাধার সম্মুখীন হতে হয়েছে আমাদেরকে, কিন্তু আমরা কখনো আমাদের স্বাতন্ত্র্যতাকে কখনো বিসর্জন দিইনি। কোন প্রকার বৃহত্তর শক্তির চাপের কাছে নতি স্বীকার করা এবং ঠান্ডা লড়াই উত্তরকালে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশেষ সামরিক সম্পর্ক স্থাপনে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন ও নিরাপত্তা সংক্রান্ত সহযোগিতার সিদ্ধান্ত এবং পোখরানে 1998 সালে দ্বিতীয় পারমাণবিক বিস্ফোরণে হয়তো আমরা ঐক্যমত্যে পৌঁছতে পারিনি, কিন্তু
অনেক ক্ষেত্রে অনেকে এটাকে বিরোধিতা করেন বা অনেকে বাধা দান করারও চেষ্টা করেছে বিদেশি শক্তিগুলো। কিন্তু আমরা আমাদের নীতির কাছে কখনো সমঝোতার রাস্তা গ্রহণ করিনি। অতএব ভারতবর্ষের বিদেশ নীতি যে কাঠামো বা ভিত্তি রচিত হয়েছে তা রাজনৈতিক প্রতিষ্ঠান ও ব্যবস্থাপনা কার্যকরী ভূমিকা গ্রহণ করেছে, এতে কোনো প্রকার সন্দেহের অবকাশ নেই। এবং সেক্ষেত্রে ভারতবর্ষের বেশ কয়েকজন প্রধানমন্ত্রী যারা বিদেশ দপ্তর বা বিদেশ নীতি একক হাতে পরিচালনা করেছেন, তবে তাদেরকে উল্লেখযোগ্য সহযোগিতা করেছেন বিদেশ মন্ত্রকের উচ্চ পদস্থ আমলা বা বরিষ্ঠ কূটনীতিবিদরা, যেমন কেপি এস মেনন, জি পার্থসারথী, পি এন হাক্সার, মাফ করবেন, এ কে দামোদরন, কে বি লাল, জে এন দীক্ষিত, সাম্প্রতিককালে এস জয়শঙ্কর, যিনি এখন ভারতের বিদেশ মন্ত্রী, উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছেন এবং তারা নানান বিষয়ে রাষ্ট্রপ্রধানকে পরামর্শ দান এবং সক্রিয় ভূমিকা পালন করেছে। বিদেশ মন্ত্রকের এই প্রভাবশালী লবি, বলবো আমি গোষ্ঠী, বর্তমান বিশ্বায়নের যুগে দেশকে সহজেই পশ্চিমী স্বার্থ গোষ্ঠীর আয়ত্তে নিয়ে আসতে পেরেছে এবং ভারতবর্ষ আজকের দিনে দাঁড়িয়ে 2024-এর সূচনা লগ্নে ভারতের বিদেশ নীতি আন্তর্জাতিক দুনিয়ার কাছে অবশ্যই আদর্শ স্থানীয় হিসেবে গণ্য হয়েছে। তবে বিদেশ নীতির পরিকাঠামো গড়ে ওঠার ক্ষেত্রে সংবাদ মাধ্যম উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে। সংবাদ মাধ্যম কখনো কখনো ভালো মন্দ দিক তুলে ধরেছে, জনমতের কণ্ঠস্বর সামনে এনেছে, যা থেকে ভারতবর্ষে বিদেশ নীতি সময়ের সঙ্গে সঙ্গে তাল রেখে যুগোপযোগী হয়ে উঠেছে। এবং সেই কারণে নেহেরুর সময় থেকে ভারতবর্ষ বিদেশ নীতির ক্ষেত্রে তার সে চীন সম্পর্কে কঠোর মনোভাবই হোক, তিব্বতীয় ধর্মগুরু, বৌদ্ধ ধর্মগুরু দালাই লামার আশ্রয় দান দেওয়ার বিষয়ই হোক, আফগানিস্তানে সোভিয়েত হস্তক্ষেপের পর ইন্দিরা সরকারের
ইন্দিরা গান্ধী সরকারের সোভিয়েতমুখী ঝোঁক সংশোধিত হওয়া অথবা পর্তুগিজ উপনিবেশ গোয়া কিংবা বাংলাদেশের মুক্তিযুদ্ধ 1971 শেষ ভাগে ভারতীয় সামরিক বাহিনীর ব্যবহার, মার্কিন অর্থনৈতিক হুমকি সত্ত্বেও পরমাণু অস্ত্র পরীক্ষা, নিষিদ্ধকরণ চুক্তিতে অর্থাৎ সিটিবিটি স্বাক্ষরদানে অস্বীকার ইত্যাদি বহু পরিস্থিতিতেই জনমতের প্রাবল্য লক্ষ্য করা গেছে। এবং সাম্প্রতিককালে সার্জিক্যাল স্ট্রাইক এর মতো ঘটনা জনগণের মধ্যে যথেষ্ট গ্রহণযোগ্যতা বাড়িয়েছে। সরকারের সামরিক পদক্ষেপের বিষয়টি সম্পর্কে ভারতের বিদেশ নীতির কাঠামো নির্মিত হয়েছে বহির্দেশীয় কিছু পরিমণ্ডল, যার মধ্যে দেশভাগ ও তার পরিণাম, ঠান্ডা লড়াইয়ের দীর্ঘ ছায়া, চীনের আত্মপ্রকাশ, আন্তর্জাতিক আঞ্চলিক সংগঠনগুলো গড়ে ওঠা, পরমাণু অস্ত্রের চ্যালেঞ্জ, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, বিশেষ করে ওসামা বিন লাদেন এর মতো সন্ত্রাসবাদীর কার্যকলাপ, বিশ্বায়ন ইত্যাদি বিষয়গুলি। ফলে আমাদের বিদেশ নীতি সময়ের সঙ্গে সঙ্গে যেমন পরিবর্তিত হয়েছে, তেমনি আমাদের বিদেশ নীতি পরিকাঠামো নির্মিত হয়েছে বা বিদেশ নীতির ক্ষেত্র রচনা হয়েছে বিবিধ কারণে, এবং সেই মতো আমাদের বিদেশ নীতি পরিচালিত হয়েছে। সময়ের স্বল্পতা অনেক ক্ষেত্রে আমাকে অনেকটা সংক্ষিপ্ত আকারে বিষয় পরিবেশন করতে বাধ্য করছে। এখন আমি আলোচনা করব ভারতের বিদেশ নীতির মূল লক্ষ্য, উদ্দেশ্য সংক্রান্ত নীতি। পাঠক সমাজকে আমি অনুরোধ করব ইউনিট নাম্বার 3 প্রিন্সিপালস অ্যান্ড অবজেক্টিভ অফ ইন্ডিয়ান ফরেন পলিসি সংক্রান্ত এই আলোচনায় আপনারা বোঝার চেষ্টা করবেন ভারতবর্ষের বিদেশ নীতি কোন উদ্দেশ্যকে সামনে রেখে নির্ধারিত হয়েছিল। আমি আমার পূর্ববর্তী আলোচনায় ভারতের বিদেশ নীতির বিবর্তনের ইতিহাস কিভাবে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়েছে,
নেহেরু যুগ পর্ব থেকে শুরু করে মোরারজি দেশাই, ইন্দিরা গান্ধী, জনতা সরকার, 1990-এর দশক, এনডিএ 1, ইউপিএ গভর্নমেন্ট এবং এনডিএ 2, যা বর্তমানে ভারতবর্ষে শাসন কার্য পরিচালনা করছে। এই পর্বে ভারতবর্ষের বিদেশ নীতির পরিবর্তনগুলো আমি আমার পূর্ববর্তী ক্লাসে বা আলোচনায় বলেছি। আজকে আমি শুরুতে বিদেশ নীতি নির্ধারণের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো কাজ করেছিল সেই বিষয়ে আলোচনা করলাম। এখন আমি আলোচনা করব ইউনিট নাম্বার 3, ভারতের বিদেশ নীতির উদ্দেশ্য কি। আমি শুরুতেই বলেছি যে কোনো দেশের বিদেশ নীতির মূল উদ্দেশ্য হচ্ছে জাতীয় স্বার্থ সুরক্ষিত রাখা। ভারতবর্ষের বিদেশ নীতি তার ব্যতিক্রম নয়। কিন্তু ভারতবর্ষের বিদেশ নীতির সাথে আর যে বিষয়গুলো সংযুক্ত হয়েছিল তা নতুনত্বে পরিপূর্ণ। স্বাধীনতা পরবর্তী সময় থেকেই সেই নতুনত্ব আমরা ছত্রে ছত্রে লক্ষ্য করে চলেছি। আজ 2024 পর্বেও আমরা আমাদের মূল নীতি থেকে কখনো বিচ্যুত হইনি। শুরুতে আমরা জোট নিরপেক্ষতার অর্থ কখনোই নিষ্ক্রিয়তা নয়, ন্যায় এবং সততার পক্ষে আমরা সবসময় আমাদের স্পষ্ট বক্তব্য বা আমাদের নীতি গ্রহণ করেছি। ভারতবর্ষ স্বাধীনতার প্রাক মুহূর্ত থেকে উপনিবেশবাদ, বর্ণ বৈষম্য বিরোধী, সাম্রাজ্যবাদী মানসিকতাকে পরিত্যাগ করেছে। ফলে ভারতবর্ষের বিদেশ নীতিতে কখনো এইসব বিষয়গুলিকে প্রাধান্য দেওয়া হয়নি। শান্তি, অহিংসা পরিহার করা হয়েছে। এমনকি উগ্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতবর্ষ শক্তিশালী বিদেশ নীতির মাধ্যমে পৃথিবীর যে কোনো অংশে ঘটে যাওয়া সন্ত্রাসবাদী কার্যকলাপকে রুখে দাঁড়িয়েছে। একই সাথে ভারতবর্ষ তার প্রাচীন ভারতীয় সনাতনী ঐতিহ্য বা সংস্কৃতিকেও বিদেশ নীতির মধ্যে স্থান দিয়েছে। সবার মঙ্গল সাধন, সবার যাতে ভালো হয় সেই নীতির দ্বারা চালিত হয়েছে। শুধু ভারতবর্ষের জনগণই নয়, বিশ্ব শান্তি, প্রতিবেশী রাষ্ট্রের উন্নয়ন
আমরা চীনকে 1949-এ গণপ্রজাতন্ত্রী চীনের আত্মপ্রকাশকে স্বীকৃতি জানিয়েছিলাম। আমরা এই প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে তাদের স্বাধীনতা আন্দোলনে সহযোগিতা করেছিলাম 1971-এ। আমরা আজও বিশ্বের যে কোনো প্রান্তে ঘটা প্রাকৃতিক দুর্যোগ, অনাহার এবং যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে শান্তি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। ভারত সরকার তার বিদেশ নীতির মধ্য দিয়ে প্রথমে জোট নিরপেক্ষতার নীতি এবং এশিয়া বিশেষ করে চীনের সাথে পঞ্চশীল নীতি, বর্ণ বৈষম্যবাদ, উপনিবেশবাদ বিরোধী আন্দোলন, ডিকোলোনাইজেশনের বিষয়গুলিকে স্বীকৃতি প্রদান, ভিয়েতনাম কোরিয়ার মতো যুদ্ধে শান্তি স্থিতিশীলতা বজায় রাখার এবং ন্যায়ের পক্ষে আমরা পাশে দাঁড়িয়েছি। ভারতবর্ষের বিদেশ নীতি পরিচালিত হয়েছে বিশ্ব শান্তি, বিশ্ব জাতীয়তাবাদ এবং দেশের জাতীয় স্বার্থের সমন্বয়। আমরা অন্য রাষ্ট্রের সার্বভৌমত্বের কখনো বিরোধিতা করিনি, অন্য রাষ্ট্রের স্বাধীনতাকে হরণ করিনি, অন্য রাষ্ট্রের ভূখণ্ডকে বলপূর্বক দখল করা বা শক্তি প্রয়োগের নীতিতে আচ্ছন্ন হইনি। এইভাবে ভারতবর্ষের বিদেশ নীতি চালিত হয়েছে। সার্বিক উন্নয়ন, সমস্ত স্তরের মানুষের মানবাধিকার এর পক্ষে আমরা থেকেছি। তাই আজকের ভারতবর্ষ আন্তর্জাতিক স্তরে উন্নয়নশীল রাষ্ট্র থেকে উন্নত রাষ্ট্রের পর্যায়ে এগিয়ে চলেছে। আমাদের বিশ্বাস আমরা একদিন জগৎ সভায় শ্রেষ্ঠ আসন পাব। শ্রেষ্ঠ আগ্রাসনের শ্রেষ্ঠ নয়, সেই শ্রেষ্ঠত্ব হবে শান্তি, সন্ত্রাস মুক্ত, মানবতাবাদ
মৌলবাদ বিরোধী, অহিংস নীতির দ্বারা চালিত শ্রেষ্ঠত্ব। জয় হিন্দ বলে আমি আমার আজকের আলোচনা এখানেই সমাপ্ত করব। ধন্যবাদ। পরবর্তী আলোচনায় আমরা ভারতবর্ষের বিদেশ নীতির অন্যান্য দিক গুলি তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ।